এত দাবি মেনে নিয়ে রাষ্ট্র চালানো যাবে না। ন্যায্যতার ভিত্তিতে সিস্টেম ডেভেলপ করতে হবে এবং সেইখানে রিক্রুট করতে হবে। ছেলেপেলের ন্যায্য দাবির সাথে আমরা ছিলাম, আছি, কিন্তু ছাত্র সমাজকে বলছি কোনো অন্যায্য দাবির সাথে আমরা নাই, থাকবো না, দেশের মানুষ থাকবে না। এবং 24 সালে যারা এরকম বকাওয়াজ পরীক্ষা ছাড়া ইন্টার পাস করবা, তোমাদের ফিউচার কেরিয়ারের ব্যাপারে তোমরা সাবধান। তোমাদেরকে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেবে না, তোমাদের কোনো ভালো কোম্পানি চাকরি নেবে না, তোমাদেরকে প্রতি বছর এই হেনস্থা এবং অপমান নিয়ে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং এটা মাথায় রাখো যে 24-এর এই ফাইজলামির পাশ কিন্তু দেশের মানুষ ভুলে যাবে না। তো যারা মাস্তানি গুন্ডামি করে পরীক্ষা স্থগিত করাচ্ছে, তারা যেভাবে ভুল করছে, প্রশাসন যেভাবে ইচ্ছামতো যা দাবি করছে ছেলেপেলেরা মেনে নিচ্ছে, এটা আরেকটা ফাইজলামি। এই প্রশাসনিক অরাজকতা বন্ধ করতে হবে। তাদের মধ্যে কিছু যৌক্তিক কথা আসছে। আমাদের অনেক কমরেডরা শহীদ হয়েছেন আন্দোলন করতে গিয়ে, ইন্টার পরীক্ষার্থী অনেকে আহত হয়েছেন, হাসপাতালে পঙ্গু হয়ে গেছেন। যারা পরীক্ষা দেবার মতো অবস্থায় আছেন হাসপাতালে, যাদেরকে পরীক্ষা লেখা পড়া করবার সুবিধা আছে, তাদেরকে হাসপাতালে অথবা বাসায় পরীক্ষা নেবার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু যারা পঙ্গু হয়ে গেছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের ব্যাপারে এটা করা যেতে পারে যে পরীক্ষাগুলো তারা দিয়ে ফেলেছে তার উপরে ভিত্তি করে একটা গড় নাম্বারের ব্যবস্থা করে যেতে পারে। কিন্তু গণহারে সবাইকে পরীক্ষা স্থগিত করে দিয়ে যে সকল ফাইজলামের চিন্তাভাবনা করা হচ্ছে, এটা অবশ্যই তরুণদের জন্য ভালো না, রাষ্ট্রের জন্য ভালো না, সরকারের জন্য ভালো না। এটা প্রমাণ করছে যে সরকার টাফ ডিসিশন নিতে পারছে না। টাফ ডিসিশন নিতে না পারলে যদি এরকম পপুলিস্ট সিদ্ধান্ত নিতে থাকেন, আপনারা একসময় কিন্তু জনগণের কাছে অজনপ্রিয় হয়ে যাবেন। যারা ভালো ছাত্র, বাবা মায়েরা যারা আছেন, শিক্ষকরা যারা আছেন, তারাও কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছেন না। অতএব এইটাকে নিয়ে প্রয়োজনের সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। কিন্তু ইমিডিয়েটলি পরীক্ষা বাতিল করবার যে সিদ্ধান্ত নিয়েছে এবং যে সকল ছাত্ররা এই একটা অন্যায্য দাবি করেছে, আমরা এই দাবিকে সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না। বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে ব্যাপক অরাজকতা চলছে। প্রশাসনে অরাজকতার অনেকগুলো জায়গা আছে, তার ভিতর একটা হচ্ছে যে তথাকথিত বঞ্চিত জনগোষ্ঠী মাস্তানি গুন্ডামি করে পদ বাগায় নেওয়া। আমাকে ডিসি বানাইতে হবে, আমাকে এসপি বানাইতে হবে, অমুককে সরাইতে হবে। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে পদায়নগুলো বিভিন্ন প্রশাসনে হচ্ছে, তার সাথে একটা বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক যারা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছেন, অবসরপ্রাপ্ত সচিব আছেন বিভিন্ন জায়গাতে, তারা সবাই মিলে একটা চক্র গ্যাং তৈরি করেছেন। এবং এই গ্যাং তৈরি করবার মাধ্যমে দলীয় লেনদেন যেমন হচ্ছে, আওয়ামী দখলদার এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে, গুম খুনের সাথে জড়িত ছিল এমন মানুষগুলোকে টাকার বিনিময়ে, কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে তাদেরকে আবার নতুন করে পদস্থ করবার আয়োজন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় যে পদায়ন করা হয়েছে, দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, অধিকাংশ লোক হচ্ছে আওয়ামী আমলের লোক এবং আওয়ামী পুরো সময়ের এই ফ্যাসিবাদী জমানার বেনিফিশিয়ারি। তাদেরকে যারা টাকা পয়সা ঘুষের বিনিময়ে নতুন করে পদস্থ করছেন, আর নতুন করে আপনারা দাবি করছেন আপনারা কদিন পরে ক্ষমতায় আসবেন, নতুন বাংলাদেশ গড়বেন, আপনাদের এই কাজের সাথে এগুলো খুবই সাংঘর্ষিক। এবং একই সময় আমরা দেখতে পাচ্ছি এই জমানাতে আওয়ামী রেজিমে কাজ করেছে পেশাদার মানুষ, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে কোটি কোটি টাকা। যারা সৎ অফিসার ছিলেন, এমন দু একজনের আমরা কথা বলেছি, তারা বলেছে যে ব্যাপক মাত্রায় ঘুষ লেনদেন চলছে এবং কোটি কোটি টাকা ঘুষ চাচ্ছে। তো এই অরাজকতা বন্ধ হওয়া দরকার। সচিবালয়ে আমরা দেখেছি গতকালকে একটা অরাজকতা, 100, 200, 500 ছেলে পেলে গিয়ে একটা ব্যানার নিয়ে গেল, পরীক্ষা স্থগিত করতে হবে। পরীক্ষা স্থগিত করে দিলেন, কোনো অ্যাসেসমেন্ট নাই। একটা মব জাস্টিস চলবে নাকি? রাষ্ট্র কি যাচ্ছে তাই নাকি? মাস্তানি গুন্ডামি দিয়ে রাষ্ট্র চলবে নাকি? হিসাবে পৃথিবীর সবচেয়ে ঘনত্বের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এত কম জায়গাতে এত বেশি মানুষ পৃথিবীর আর কোনো দেশে নাই। ঠিক একইভাবে আমাদের রাজধানীটাও তাই। এই রাজধানীর পরিকল্পনা যখন পাকিস্তান আমলে করা হয় সেই 60-এর দশকে, তখন এটা সক্ষমতা ছিল 30 থেকে 35 লক্ষ মানুষ সর্বোচ্চ থাকতে পারবে। সেই অনুযায়ী এটার রাস্তা তৈরি করা হয়েছে, সেই মোতাবেক এটার পানি সেবা তৈরি করা হয়েছে, বিদ্যুৎ, গ্যাস, বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে। কিন্তু আজকে আমরা জানি যে ঢাকা শহরের জনগোষ্ঠী এখন 2 কোটি ছাড়িয়ে গেছে এবং এটা আবার এক্সটেন্ডেড ঢাকা আছে। যদি আপনি সাভার, আশুলিয়া, তারপরে হচ্ছে নারায়ণগঞ্জকে ধরেন, গাজীপুরে, টঙ্গী যেগুলো আছে, এগুলো মিলিয়ে এটার কানেক্টিভিটি হিউজ হয়ে গেছে, যেটা তার সক্ষমতার অনেক অনেক বাহিরে। ফলে কি হয়েছে? ফলে যেটা হয়েছে যে ইকোনমিস্ট নামে দুনিয়াতে একটা খুব বিখ্যাত পত্রিকা আছে সাপ্তাহিক, এই পত্রিকার একটা ইন্টেলিজেন্স ইউনিট আছে, মানে গবেষণা
শাখা আছে, তারা প্রতি বছর একটা তথ্যপাত্য দিয়ে একটা জরিপ তৈরি করে, সেটা হচ্ছে পৃথিবীর কোন শহর জনগণের রাষ্ট্রের জন্য বসবাসের উপযোগী। এবং প্রতি বছরই প্রায়ই দেখবেন বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর সবচেয়ে বসবাসের অনুপযোগী শহরের যে তালিকা, তার ভিতরে দ্বিতীয়, তৃতীয়, পাঁচের মধ্যে থাকে। সবচেয়ে খারাপ রাজধানী শহরের মধ্যে হচ্ছে ঢাকা শহর একটা। তো সেই বাস্তবতাতে হচ্ছে, এবং সেটা অনেকগুলো ইন্ডেক্স আছে, তারা কিসের ভিত্তিতে এই কনক্লুশনে আসে যে লিস্ট লিভেবল সিটি ইন দ্য ওয়ার্ল্ড, কীভাবে এটাতে আসছে? এটা অনেকগুলো মেজারমেন্ট আছে। তার ভিতর একটা হচ্ছে এই শহরের গণপরিবহন ব্যবস্থা কীরকম, নাগরিক সেবা কীরকম, স্বাস্থ্যসেবা কীরকম, এখানকার শিক্ষা দীক্ষার অবস্থা কী, এখানে কি পরিমাণ দূরত্বে কতজন বাস করে, এখানে বায়ু দূষণের অবস্থা কী, এখানে মানুষজনের নাগরিক সেবা সুবিধা পাবার অবস্থা কী, এগুলো। তার ভিতরে একটা হচ্ছে যানবাহন, গণপরিবহন একটা আছে। তো আজকে আমরা এই ক্ষুদ্র জায়গাটা নিয়ে সামান্য কথা বলবো যে ইমিডিয়েটলি যেই ভোগান্তিটা প্রত্যেক দিন ঢাকা শহর সহ বড় বড় শহরগুলোকে সারা দেশে মানুষকে পোহাতে হয়, নাগরিকদেরকে সকালবেলা বিশ্রী রকমের ঘামে, গরমে, বৃষ্টিতে, রোদে, পুড়ে যেই বাস্তবতাটা ফেস করতে হয় প্রত্যেক দিন, সেই জিনিসটার নাম হচ্ছে ট্রাফিক জ্যাম, যানবাহনের সমস্যা, জট। তো সেই জায়গাতে সমস্যাটা কোথায়? একটা বড় বাস্তবতা, সেটা শুরুতে বললাম যে আমাদের সাইজ, আমাদের একটা শহরের 25 থেকে 26% জায়গা দরকার রাস্তার। সেখানে ঢাকাতে রাস্তার পরিমাণ হচ্ছে আমাদের ঢাকা শহরের 7 থেকে 8%। তাহলে চিন্তা করে দেখেন যে পরিমাণ রাস্তা এই বিশাল জনগোষ্ঠীর ব্যবহারের জন্য থাকা উচিত, তার 4 ভাগের 1 ভাগ রাস্তা আছে এখানে। যতটুকু রাস্তা আছে এতটুকু রাস্তার দেখবেন পুরো ফুটপাথটা আমাদের নিম্নবিত্ত হকার যারা আছেন তারা ব্যবসা বাণিজ্য করছেন এখানে পুরোটা জুড়ে। শুধু পুরোটা জুড়ে না, কখনো কখনো দেখবেন যে হাঁটার যে ফুটপাথ, এটার বাইরেও রাস্তার একটা লেইনের পুরো লেইন জুড়ে হচ্ছে ভ্যান গাড়ি থেকে শুরু করে বিভিন্ন হকাররা দোকান পসরা সাজিয়ে বসেছেন। এই দোকানে যখন আবার 2 থেকে 5 খরিদ্দার এসে জমা হয়, তখন দেখবেন যে রাস্তার দ্বিতীয় লেনটাও আটকে যায়। তাহলে যে রাস্তায় 2টা, 3টা অথবা 4টা লেন আছে, আপনি দেখবেন ঢাকাতে অধিকাংশ সময় ফাংশনাল লেন থাকে 2টা, অথচ কিন্তু আমাদের লেনগুলো কিন্তু বেশ বড়। রাতের ঢাকা দেখবেন অথবা সকালের ঢাকা দেখবেন যে 4টা লেন, ব্যাপক বড় রাস্তা। কিন্তু আমি যে ইউরোপে পশ্চিমে বহুদিন থেকেছি, আমি দেখেছি ইউরোপের অধিকাংশ শহরের রাস্তা এত বড় না, ঢাকা শহরের রাস্তা এত বড়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই রাস্তাটার অর্ধেকটাও ব্যবহার উপযোগী না। আপনারা গুলিস্তানে যান, ফুলবাড়িয়াতে যান, এই পুরো অঞ্চল জুড়ে এখান থেকে যখন ওইদিকে যাবেন সদরঘাট পর্যন্ত দেখবেন যে বাসে, ট্রাকে মালামাল লোড আনলোড করছে। প্রত্যেকটা রাস্তার 50 থেকে 60% ক্যাপাসিটি অলরেডি স্পেন্ট আউট হয়ে গেছে জনগণের জন্য ব্যবহার করবার জন্য।